প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি মেনে বাসায় খুব ভালোভাবে পড়াশোনা করছো। তো বরাবরের মতো আমি তোমাদের সামনে হাজির হয়েছি কিশোর বাতায়নের পক্ষ থেকে আজকে ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়ের আজকে শেষ ক্লাস। তাহলে আমরা ফিন্যান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম সেটা ছিল আর্থিক বাজারের আইনগত দিক। আর্থিক বাজারের আইনগত দিক। আইনগত দিক। এই ক্লাসে আমরা বলেছিলাম লাস্ট ক্লাসে যে এই চ্যাপ্টারটি আমাদের দুইটি অংশে বিভক্ত। প্রথম অংশ হচ্ছে আর্থিক বাজার, দ্বিতীয় অংশ হচ্ছে আইনগত দিক। গত ক্লাসে আমরা শেষ করেছিলাম আর্থিক বাজার কি, আর্থিক বাজার কত প্রকার, আর্থিক বাজারের উপাদানগুলো কি কি, মুদ্রা বাজার মূলধন বাজারের মধ্যে পার্থক্য, শেয়ার বাজার কি, শেয়ার কত ধরনের, তারপর হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ, এই সমস্ত প্রশ্নগুলো আমরা পড়েছিলাম। তো তারই ধারাবাহিকতায় যেমন আমরা এখানে যেটা ছিল আর্থিক বাজার। আর্থিক বাজার হচ্ছে যে বাজারে বিভিন্ন আর্থিক উপাদান সমূহ লেনদেন হয় তাকে বলা হয় আর্থিক বাজার। আর্থিক বাজার দুই ধরনের, মুদ্রা বাজার, মূলধন বাজার। তাহলে আবার আমরা বলতে পারি মুদ্রা বাজার ও মূলধন বাজারের সমষ্টিকে বলা হয় আর্থিক বাজার। তাহলে মুদ্রা বাজার কি? মুদ্রা বাজার হচ্ছে যে বাজারে স্বল্প মেয়াদী আর্থিক উপাদান লেনদেন হয় তাকে বলা হয় মুদ্রা বাজার। মূলধন বাজার কি? যে বাজারে দীর্ঘমেয়াদী আর্থিক উপাদান লেনদেন হয় তাকে বলা হয় মূলধন বাজার। তাহলে মুদ্রা বাজারের উপাদানগুলো হচ্ছে যেমন ট্রেজারি বিল, তারপর হচ্ছে তোমার বাণিজ্যিক কাগজ, অঙ্গীকারপত্র ইত্যাদি। অপরদিকে মূলধন বাজারের উপাদানগুলো হচ্ছে শেয়ার, ডিবেঞ্চার, স্টক, ঋণপত্র ইত্যাদি। আবার এই শেয়ার সম্পর্কে আমরা পড়েছিলাম যে যৌথ মূলধনী কোম্পানির প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র এককে বলা হয় শেয়ার। তারপর শেয়ার বাজার আমরা পড়েছিলাম যে বাজারে যৌথ মূলধনী কোম্পানির বিভিন্ন শেয়ারগুলো ক্রয় বিক্রয় বা লেনদেন হয় তাকে বলা হয় শেয়ার বাজার। বাংলাদেশের শেয়ার বাজার দুইটি, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগাং স্টক এক্সচেঞ্জ। তারপরেও আমরা আরেকটা শিখেছিলাম হচ্ছে যে এই আর্থিক বাজারের নিয়ন্ত্রণকারী সংস্থাসমূহ কি কি, যেমন বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অধ্যাদেশ, তারপর রয়েছে মাইক্রো ক্রেডিট অথরিটি এবং আইডিআরএ, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি। তো প্রথমেই আমি আজকের ক্লাসে যাওয়ার শুরুতে, এটা গত ক্লাসে রিভিউটা আমরা একটা করে নিলাম, আজকের ক্লাসে যাওয়ার শুরুতে আমি একটু আমার সাউন্ডটা ঠিক আছে কিনা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, তো গত ক্লাস যারা মিস করেছো তারা কিন্তু এই যে এতক্ষণ যে বিষয়গুলো বললাম সেটা গত ক্লাসেরই বিষয়। আজকে আমরা আমাদের ক্লাসের অংশটা শুরু করব এখনই। তবে আচ্ছা ঠিক আছে, ক্লাসের অংশটা শুরু করব এখনই। হ্যাঁ ঠিক আছে, আমাদের সাউন্ডও ঠিক আছে, ওকে। আচ্ছা, আমাদের সাথে কারা কারা রয়েছে? আফসানা মাহবুব আখি, আসসালামু আলাইকুম স্যার, আই এম ফ্রম গাজীপুর গভর্নমেন্ট মহিলা কলেজ। ধন্যবাদ আখি। মেহের আফসার, নোয়াখালী গভর্নমেন্ট কলেজ, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ। সৈকত সরকারি, নোয়াখালী সরকারি কলেজ। ওকে, সবাইকে ধন্যবাদ, সব ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। তাহলে আমরা শুরু করি। তাহলে আমরা গত ক্লাসে যে সমস্ত বিষয়গুলো পড়লাম তার একটা রিভিউ করে নিলাম। তো এই পরীক্ষায় কিন্তু এমসিকিউ প্রশ্ন প্রতি বছর এই জাতীয় প্রশ্নগুলো আমাদের আসে। তো এখন আমরা চলে আসি এই আইনগত দিক। তাহলে কি কি আইনগত দিক রয়েছে বা আইনগত বিষয়টি কেমন, কেন? দেখো, আর্থিক বাজারে আমরা বলেছিলাম যে আর্থিক বাজার হচ্ছে মুদ্রা বাজার ও মূলধন বাজারের সমষ্টি। তাহলে যে বাজারে বিভিন্ন আর্থিক উপাদান লেনদেন হয় তাকে বলা হয় আর্থিক বাজার। এখন এই যে লেনদেনগুলো হচ্ছে, এই লেনদেনগুলোর সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য বা আর্থিক বাজারকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন আইনসমূহ তৈরি হয়েছে, যে আইনের মধ্যে থেকে এই কার্যক্রমগুলো, এই যে আমরা বললাম মুদ্রা বাজারের উপাদানগুলো, এই উপাদানগুলো লেনদেন হবে, মূলধন বাজারের উপাদানগুলো, এই উপাদানগুলো লেনদেন হবে, স্টক এক্সচেঞ্জের শেয়ারগুলো ক্রয় বিক্রয় হবে, কিন্তু এর জন্য বিভিন্ন আইন প্রয়োজন। সেই আইনগুলোই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আইনগত দিক। তার মানে আর্থিক বাজার পরিচালনার সময় বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের আইন প্রণীত হয়েছে, সেই আইনগুলোই হচ্ছে আর্থিক বাজারের আইনগত দিক।
তাহলে আমরা সংজ্ঞাটা ক্লিয়ার হইলাম যে আর্থিক বাজারের আইনগত দিক কি। তাহলে আবারও বলি, আর্থিক বাজারের আইন হচ্ছে যে বিভিন্ন সময়ে বা সমসাময়িক বিভিন্ন সময়ে আর্থিক বাজারের নিয়ন্ত্রণ করার জন্য, আর্থিক বাজার পরিচালনা করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন যে আইন প্রণীত হয়েছে সেই আইনগুলি হচ্ছে আর্থিক বাজারের আইনগত দিক। শুরুতেই আমরা জেনে নিব যে কি কি ধরনের আইন আমাদের সামনে রয়েছে। এক সিরিয়ালি আমরা কয়েকটি আইনের নাম একটা পড়ব। যেমন আমরা একটু উদাহরণ স্বরূপ বলতে পারি যে শেয়ার বাজার নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ রয়েছে, তারপর অংশীদারি আইন রয়েছে 1932 সালের, যৌথ মূলধনী আইন রয়েছে, হস্তান্তরযোগ্য দলিল আইন রয়েছে, তারপর হচ্ছে বীমা আইন রয়েছে 2010, মানি লন্ডারিং আইন রয়েছে। তো ইত্যাদি যে আইনগুলো রয়েছে এই আইনগুলোই হচ্ছে আর্থিক বাজারের নিয়ন্ত্রণকারী আইন বা নিয়ন্ত্রণকারী অংশ। তো প্রথমেই আমরা প্রথম যে আইনটা পড়ব সেই আইনটি একটু এক নজর দেখে নেই। প্রথমে হচ্ছে এক, অংশীদারি আইন। অংশীদারি আইন 1932। অংশীদারি আইন থেকে মানে ব্যাপকভাবে পড়ানো হয়। তোমাদের আরেকটি বিষয় আছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, সেখানে অংশীদারি আইনের বিশদ আলোচনা বা বিশদ পড়াশোনা ওইখানে করে থাকে। এখানে শুধু আমাদের জানতে হবে যে অংশীদারি আইনটা কি। তাহলে দুই বা ততোধিক ব্যক্তি একত্র হয়ে যৌথভাবে চুক্তির ভিত্তিতে নিজেদের মধ্যে মূলধন বন্টন ও পরিচালনার জন্য যে ব্যবসা বা যে কারবার গড়ে তোলে 1932 সালের আইন অনুযায়ী সেই আইনকে অংশীদারি আইন বলা হয় বা অংশীদারি কারবার বলা হয়। তাহলে অংশীদারি আইন হচ্ছে 1932 সালে প্রচলিত যে আইন রয়েছে সেই আইন অনুযায়ী এই কারবার গঠিত ও পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়। অংশীদারি কারবারের মূল ভিত্তি হচ্ছে চুক্তি। চুক্তি ছাড়া অংশীদারি কারবার গঠিত হতে পারে না। এর জন্য চুক্তি হচ্ছে অংশীদারি কারবারের মূল বিষয়। অংশীদারি কারবার চুক্তির মধ্যে ভবিষ্যতে ভুল বুঝাবুঝি যাতে অবসান ঘটে বা ভুল বুঝাবুঝি যাতে না হয়, কিভাবে কারবার পরিচালনা করবে, অংশীদার কত ধরনের হবে, অংশীদারদের প্রকারভেদ, তারপর হচ্ছে অংশীদারি কারবার যদি আমাদের বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে বন্টন হবে, ইত্যাদি সমস্ত কার্যক্রমগুলো এই অংশীদারি আইনের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে 1932 সালের অংশীদারি আইন। এবার 2 নম্বর আইনে আমরা চলে যাই। 2 নম্বর আইন হচ্ছে কোম্পানি আইন। কোম্পানি আইন। কোম্পানি আইন কোম্পানি আইন হচ্ছে 1994। আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন অনেক সময় আমাদের হয় যে 1932 সালের যে অংশীদারি আইনের কথা বললাম, তাহলে 1932 সালের পূর্বে অংশীদারি কারবার কি ছিল না, বা থাকলেও তারা কিভাবে এই অংশীদারি কারবারটা পরিচালিত করত? তাহলে এখানে উত্তর হচ্ছে যে অংশীদারি কারবার পরিচালনার জন্য 1932 সালের আইনের পূর্বে 1872 সালের যে চুক্তি আইন রয়েছে সেই আইন অনুযায়ী অংশীদারি কারবার পরিচালিত হতো। তাহলে 1872 সাল থেকে অংশীদারি কারবার পরিচালিত হতো চুক্তি আইন 1872 থেকে, এবং তার পরবর্তীতে 1932 সালে যে অংশীদারি আইন তৈরি হয়েছে তার দ্বারা গঠিত পরিচালিত হয়। ঠিক তেমনি এখন আমরা শিখব কোম্পানি আইন 1994 সাল। তো এই 1994 সালের কোম্পানি আইন প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে 1913 সালের কোম্পানি আইন ছিল। সেই 1913 সালের কোম্পানি আইন অনুযায়ী কোম্পানি গঠিত পরিচালিত হতো। কিন্তু পরবর্তীতে 1994 সালে এই কোম্পানি আইন তৈরি হওয়ার পর বাংলাদেশে সমস্ত অংশীদারি কোম্পানি আইন 1994 সালের কোম্পানি আইন প্রতিষ্ঠিত ও পাশ হওয়ার পর থেকে সমস্ত কোম্পানিগুলো এই কোম্পানি আইন 1994 সাল অনুযায়ী গঠিত, নিবন্ধিত, পরিচালিত হয়। তার আগে ছিল 1913 সালের কোম্পানি আইন। তাহলে কোম্পানি আইনে মূল বিষয় হচ্ছে কোম্পানি নিজস্ব সিলমোহর দ্বারা পরিচালিত হবে, নিজস্ব নামে পরিচালিত হবে, এটার শেয়ার অবাধে হস্তান্তরযোগ্য, এবং এই যৌথ মূলধনী কোম্পানি মূল দলিল হচ্ছে 2টি স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী। আর এছাড়া তোমার এখানে 2 ধরনের কোম্পানি আছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি, পাবলিক লিমিটেড কোম্পানি। তারপর স্মারকলিপি যেটা, এটা হচ্ছে কোম্পানির মূল দলিল, এখানে কোম্পানির গঠনতন্ত্র বলা হয়। অপরদিকে পরিমেল নিয়মাবলী যেটা, সেটা হচ্ছে কোম্পানির অভ্যন্তরীণ কার্যক্রম সম্পর্কিত নিয়মাবলী। এই ছিল তোমার কোম্পানি আইন সম্পর্কিত বিষয়গুলো। আচ্ছা, তারপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে 3 নাম্বার হচ্ছে ব্যাংক কোম্পানি আইন। ব্যাংক কোম্পানি আইন।
ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, এটা হচ্ছে 1991। ব্যাংক কোম্পানি আইন হচ্ছে 1991। তো এই ব্যাংক কোম্পানি আইন যেটা, দেখো ব্যাংক কোম্পানি আইন 1991, এই আইন অনুযায়ী বাংলাদেশের সকল ব্যাংকগুলো পরিচালিত হয় এবং এই 1991 সালের পূর্বে 1962 সালের একটা অধ্যাদেশ ছিল। 1962 সালের অধ্যাদেশ অনুযায়ী এই ব্যাংকগুলো গঠিত ও পরিচালিত হতো। এই আইনে উল্লেখ আছে একটি ব্যাংক বা ব্যাংকিং কোম্পানিগুলো কিভাবে পরিচালিত হবে, তারা কিভাবে বিনিয়োগ করবে, কিভাবে মূলধন সংগ্রহ করবে, এই জাতীয় সমস্ত নিয়মাবলীগুলো এই ব্যাংকিং কোম্পানি আইন 1991 রয়েছে। আর তার পূর্বে এই ব্যাংকগুলো পরিচালিত হতো 1962 সালের অধ্যাদেশ অনুযায়ী। তাহলে এই আইন অনুযায়ী ব্যাংক ব্যবসাগুলো বা ব্যাংক কোম্পানিগুলো পরিচালিত হয় এবং তাদের ব্যবসা করে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান আইন 4 নাম্বার, আর্থিক প্রতিষ্ঠান আইন, এটা হচ্ছে 1993। আর্থিক প্রতিষ্ঠান আইন 1993। এই আইনটা হচ্ছে নন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। খুব সহজে মনে রাখার উপায় হচ্ছে ব্যাংক, যেটা ব্যাংক কোম্পানি আইন বললাম তোমার 1991, সেটা হচ্ছে সকল ধরনের ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। আর নন ব্যাংকিং যেগুলো রয়েছে মানে ব্যাংক ছাড়া, সেগুলো পরিচালিত হয় আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 অনুযায়ী। 1993 অনুযায়ী। আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি যে আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 অনুযায়ী যে বললাম নন ব্যাংকিং প্রতিষ্ঠান সমূহ, তাহলে আমার জানা প্রয়োজন নন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো কি কি। নন ব্যাংকিং প্রতিষ্ঠান রয়েছে যেমন লিজিং কোম্পানি, দেখো লিজিং কোম্পানি, তারপর রয়েছে বিনিয়োগ কোম্পানি বা বিনিয়োগ ব্যাংক, হ্যাঁ বিনিয়োগ ব্যাংক, তারপর হচ্ছে তোমার গৃহ নির্মাণ সংস্থা ইত্যাদি। আর এখানে এই যে বাংলাদেশে গৃহ নির্মাণ সংস্থার একটি প্রতিষ্ঠান রয়েছে, সেটা হচ্ছে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। এগুলো হচ্ছে সব নন ব্যাংকিং প্রতিষ্ঠানসমূহ। এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় এই আর্থিক প্রতিষ্ঠান আইন 1993 অনুযায়ী। তাহলে লিজিং কোম্পানি, বিনিয়োগ ব্যাংক, গৃহ নির্মাণ সংস্থা। লিজিং কোম্পানি কি তাহলে? লিজিং কোম্পানি হচ্ছে এমন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, যারা কোনো সম্পত্তি অথবা কোনো মেশিনারিজ বা যন্ত্রপাতি একটি নির্দিষ্ট সময়ের জন্য গ্রাহক বা কাস্টমারের কাছে ভাড়া দেয় নির্দিষ্ট ফিয়ের বিনিময়ে, একটা ব্যাপক সময়ব্যাপী, যেমন 10 বছর, 20 বছর, 5 বছর, 50 বছরের জন্য একটি কোনো সম্পত্তি অথবা যন্ত্রপাতি ভাড়া দেয়। এটা হচ্ছে লিজিং কোম্পানি। বিনিয়োগ ব্যাংক বা মার্চেন্ট ব্যাংক হচ্ছে যে যারা বিভিন্ন কোম্পানির শেয়ার বা ঋণপত্র ক্রয় করার কার্যক্রমগুলো সম্পন্ন করে থাকে। আর গৃহ নির্মাণ সংস্থা হচ্ছে যে তোমার আবাসস্থল গঠন করার জন্য তারা ঋণদান কার্যক্রম করে থাকে। তাহলে 4 নাম্বার আমরা পড়লাম যে আর্থিক প্রতিষ্ঠান আইন, যেটা হচ্ছে আমরা বললাম যে নন ব্যাংকিং প্রতিষ্ঠান সমূহ। আচ্ছা, এবার আমরা চলে আসি 5 নাম্বার আমাদের যে আইনটা রয়েছে সেটাতে চলে আসি। আচ্ছা, 5 নাম্বার হচ্ছে মানি লন্ডারিং আইন 2002। এটা থেকে আমাদের ব্যাপক প্রশ্ন আসে, এটা একটু ভালো করে পড়তে হবে। মানি লন্ডারিং প্রতিরোধ, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002। মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2002। ওকে, তো মানি লন্ডারিং এই কার্যক্রমটা কি? এই যে মানি লন্ডারিং, মানি হচ্ছে টাকা বা অর্থ, আর এই লন্ডারিং যে শব্দটি, লন্ডারিং শব্দটির বাংলা হচ্ছে যে পরিষ্কার করা। হ্যাঁ, তো এই নামই বোঝা যাচ্ছে যে এখানে কালো টাকা বা অবৈধ টাকা পরিষ্কার করার কোনো একটা ব্যাপার রয়েছে, এবং এই পরিষ্কার যাতে না করতে পারে এই প্রতিরোধ না করার জন্য এই আইন। তাহলে এই জন্য এই আইনটা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন। এটা আমাদের 5 নাম্বার আইন, যেটা বললাম। অবৈধভাবে অর্থ উপার্জন, সম্পদ হস্তান্তর
খেয়াল করো, অবৈধভাবে অর্থ উপার্জন, সম্পদ হস্তান্তর এর কার্যক্রমকেই বলা হয় মানি লন্ডারিং। তার মানে অবৈধভাবে বা অন্যায় পথে কোনো অর্থ উপার্জন করা এবং এই অর্থগুলো দ্বারা আবার কোনো বিনিয়োগ কার্যক্রম করা, আবার এগুলো হস্তান্তর করা, পাচার করা, বিদেশে পাচার করা ইত্যাদি কাজগুলোই হচ্ছে মূলত মানি লন্ডারিং। তো এই কাজগুলোকে প্রতিরোধ করার জন্য, মানে এই কাজগুলো যাতে না করতে পারে তার জন্য যে আইন তৈরি হয়েছে তাকে বলা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন। এটা পরিচালিত 2002 সালে। তো এই আইন কেন মানে আনা হলো? এটা হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য, দেশের নিরাপত্তা এর কারণে বা অর্থনৈতিক উন্নয়নের জন্য এবং আর্থিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার জন্যই এই আইনটি পরিচালিত হয়েছে। এবং এই আইন তোমার তৈরি হয়েছে 2002, আইনটা তৈরি হয়েছে 2002, আর রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে এই 2002 সালের তোমার 5ই এপ্রিল। এটা হচ্ছে রাষ্ট্রপতির অনুমোদন, রাষ্ট্রপতির অনুমোদন লাভ করছে 2002 সালে 5ই এপ্রিল। এবং এই আইনটি কার্যকর হয়, এই আইনটি বাংলাদেশে কার্যকর হয় তোমার 1 মে 2003, 1 বছর পর। তাহলে আমাদের ডেটটা একটু খেয়াল রাখতে হবে যে আইন তৈরি হয়েছে 2002 সালে, আইনটি সংসদে উপস্থাপন করে রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে 2002 সালের 5ই এপ্রিল এবং এই আইনটি কার্যকর হয় 1 মে 2003 সালে। তাহলে ডেটটা আমরা আগে শিখলাম যে প্রথমে দেখলাম মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি কি এবং কেন, তারপর দেখলাম যে এই আইনটির তারিখ, সময়গুলো কি কি। আচ্ছা, তাহলে কার্যকর হয় 1 মে 2003। ওকে, 1 মে 2003। এবার আমরা চলে আসি যে এই আইনটিতে আসলে কি কি রয়েছে সেটা আমরা একটু দেখব। দেখো, এই আইনে তোমার রয়েছে কি কি কার্যক্রম করার কারণে এই মানি লন্ডারিং হবে এবং এই মানি লন্ডারিং এর কারণে তার কি কি শাস্তি হবে এবং মানি লন্ডারিং কিভাবে করা হয়। দেখো, 3টা প্রশ্ন, এটার মধ্যে আমরা 3টা উত্তর আমরা এখন শিখব যে মানি লন্ডারিংটা কিভাবে করা হয়, তারপর হচ্ছে মানি লন্ডারিং করলে তার শাস্তি কি কি এবং মানি লন্ডারিং আইনটা কি। এই 3টা জিনিসই আমরা এখানে শিখব। ওকে, তাহলে মানি লন্ডারিং হচ্ছে সংজ্ঞায় আমরা শিখলাম যে অবৈধ পন্থায় অবৈধভাবে উপার্জিত অর্থ উপার্জন এবং সেই উপার্জিত অর্থ বিদেশে পাচার বা অন্যায়ভাবে হস্তান্তর বা গোপনীয় করা, তথ্য লুকানো ইত্যাদি কার্যক্রমটাই হচ্ছে মানি লন্ডারিং। এবং এই কার্যক্রম প্রতিরোধ করার জন্য যে আইন তৈরি হয়েছে তাকে বলা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন। এই আইনটি শুরু হয়েছে 2002 সালে এবং এটা রাষ্ট্রপতির অনুমোদন লাভ করে 2002 সালের 1 এপ্রিল। আর এটা আমাদের বাস্তবায়ন হয় বাংলাদেশে 2003 সাল থেকে। হ্যাঁ, 2003 সাল থেকে 1 মে 2003 সাল থেকে। আচ্ছা, এখন আমরা দেখব যে মানি লন্ডারিং এর প্রক্রিয়াটা কি। এটা একটু খেয়াল করতে হবে খুব মনোযোগ দিয়ে। মানি লন্ডারিং প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এই আইনটা বুঝতে গেলে আগে আমাকে জানতে হবে যে মানি লন্ডারিং প্রক্রিয়া মানে কিভাবে মানি লন্ডারিং কার্যক্রমটা করে। কার্যক্রমটা 3 ভাবে হয়। একটা হচ্ছে তোমার প্লেসমেন্ট, 2 হচ্ছে লেয়ারিং, LAYERING, লেয়ারিং, এবং 3 হচ্ছে ইন্টিগ্রেশন। তিনটা জিনিস। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, প্লেসমেন্ট, প্রথম যে কাজটা এটা হচ্ছে প্লেসমেন্ট। এখন আমরা প্রথমে শিখি যে প্লেসমেন্ট আসলে কাজটা কি। এটা হচ্ছে আসলে প্রথম ধাপ। আচ্ছা, প্লেসমেন্টটা হচ্ছে, খেয়াল রাখো, একটু লিখে নিলে ভালো হতো, যে বেআইনি বা অপরাধমূলক কার্যক্রম। প্রথমে যে প্লেসমেন্ট যেটা, সেটাকে আমরা এ নাম্বার দিলাম। বেআইনি বা অপরাধমূলক কার্যক্রমের মাধ্যমে অর্থ উপার্জন, অর্থাৎ একজন ব্যক্তি সে অপরাধমূলক কার্যক্রমের মাধ্যমে, বেআইনি অন্যায় কার্যক্রমের মাধ্যমে অর্থ উপার্জন করলো। যেমন এটা হইতে পারে চুরি, ডাকাতি, ছিনতাই, ঘুষ, রাহাজানি,
বা প্রতারণা ইত্যাদির মাধ্যমে তোমার অর্থ উপার্জন করা, মানে এই সমস্ত অন্যায় কার্যক্রমের মাধ্যমে অর্থ উপার্জন করার প্রাথমিক কাজটাকে বলা হয় প্লেসমেন্ট। তাহলে প্রাথমিক কাজটা আমরা যেটা বললাম, প্রাথমিক কাজ সেটাই হচ্ছে প্লেসমেন্ট। এবার আমরা চলে আসি প্লেসমেন্টের পরের যে অংশটা, সেটা হচ্ছে তোমার লেয়ারিং। আচ্ছা, লেয়ারিং হলো যে অবৈধভাবে উপার্জিত অর্থ বিভিন্ন স্থানে স্থাপন করা, বিভিন্ন স্থানে হস্তান্তর করা। আবার বলি, একটু খেয়াল করতে হবে, এটা কিন্তু মনোযোগ দিয়ে, এটা একটু জটিলতা আছে লেয়ারিংটা, লেয়ারিং। আচ্ছা, প্লেসমেন্টের ক্ষেত্রে আবার খেয়াল করো, প্লেসমেন্টে আমরা বললাম যে অবৈধ পন্থায় মানে চুরি, ডাকাতি, ঘুষ, রাহাজানি, অন্যান্য অবৈধ বিজনেস ইত্যাদির মাধ্যমে অর্থ উপার্জন করার প্রাথমিক কাজটাই হচ্ছে প্লেসমেন্ট। আর দ্বিতীয় যেটা লেয়ারিং, যেটা লেয়ার, স্তর, অর্থাৎ এই অন্যায়ভাবে অবৈধ সম্পত্তিটা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা, বিভিন্ন স্তরে দেয়া অথবা পাচার করা, এই কাজটা হচ্ছে আমার লেয়ারিং। বা মালিকানা লুকানো, যে এই যে টাকাটা ব্যাংকে অবৈধভাবে রাখলো, কোনো ফ্ল্যাট ক্রয় করলো, কোনো জমি ক্রয় করলো, দেখো মানে স্টেপটা খেয়াল করো, সে প্রথমে কি করলো, অন্যায় অবৈধ পথে অনেক টাকা উপার্জন করলো। এখন দ্বিতীয় কাজটা কি, এই টাকা দিয়ে সে বিভিন্ন বিনিয়োগ কার্যক্রম, বেনামে এক ব্যক্তি তার ধরো এই অন্যায় অবৈধ পর্যায়ে উপার্জিত অর্থ দিয়ে ফ্ল্যাট কিনলো, নিজের নামে কিনলো না, তার স্ত্রীর নামে, শ্যালকের নামে, ভাই বোনের নামে কিনলো, কিন্তু সম্পত্তি তার। এই কাজটাই হচ্ছে লেয়ারিং। তাহলে প্লেসমেন্ট আর লেয়ারিং এর মধ্যে পার্থক্য ক্লিয়ার তো? আবারও বলি, প্লেসমেন্ট হচ্ছে যে অবৈধ পন্থায় অর্থ উপার্জন, আর লেয়ারিং হচ্ছে সেই অবৈধ পন্থায় উপার্জিত অর্থ বিভিন্ন স্তরে স্থাপন করা, তথ্য লুকানো, এবং যেমন ফ্ল্যাট কিনা, জমি কিনা ইত্যাদি বিনিয়োগের কার্যক্রমগুলোকে সম্পৃক্ত করা। আর লাস্টে যেটা, সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। আমি উপরে লিখি ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশনটা এটা একটা মজার কাজ। সি নাম্বার, যখন আমার লেয়ারিং এর কাজটা সম্পূর্ণ হয়ে গেল, তখন ওই অবৈধ টাকাকে বৈধতা দান করার কার্যক্রমটাই হচ্ছে ইন্টিগ্রেশন। অর্থাৎ যখন আমার লেয়ারিং কমপ্লিট, আমি বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে ফেললাম, তখন ওই বিনিয়োগ থেকে যে আয় হইলো, সে আয় আমি কর দিলাম, অর্থাৎ ওই আয়টাকে আমি বৈধতা দান করলাম। এই কাজটাকে বলা হয় ইন্টিগ্রেশন। তাহলে তিনটে স্টেপের সাহায্যে মানি লন্ডারিং হতে পারে। হ্যাঁ, এই তিনটা স্টেপ আমাদের মনে রাখতে হবে, খুব গুরুত্বপূর্ণ এই তিনটা স্টেপ। আচ্ছা, এখন আমরা দেখব, তাহলে সবাই ক্লিয়ার আশা করি, প্লেসমেন্ট, লেয়ারিং আর ইন্টিগ্রেশন। আচ্ছা, এবার আমরা চলে আসব এই মানি লন্ডারিং এর শাস্তি কি কি। শাস্তি অথবা দণ্ড কি কি? দণ্ড, মানি লন্ডারিং এর দণ্ড কি কি? এই আইনের 13 ধারায়, 2002 সালের মানি লন্ডারিং আইনের 13 ধারায় শাস্তি সম্পর্কে বলা রয়েছে। এই যে আমরা দেখলাম যে তিনটে স্টেপে সে প্রথমে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করলো, অর্থটাতে বৈধ করার জন্য বিভিন্ন জায়গায় বিনিয়োগ করলো, এবং এই বিনিয়োগটাকে বৈধ করার জন্য এটা কর দিল। এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে সে মানি লন্ডারিং করে থাকে। করার পরে সে যখন ধরা পড়বে, তখন তার শাস্তি কি হবে? তার শাস্তিগুলো এই 2002 সালের মানি লন্ডারিং আইনে 13 ধারায় বলা হয়েছে। 1 নাম্বার হচ্ছে যে তার প্রথম দণ্ড কি? প্রথম দণ্ড হলো 4 থেকে 12 বছরের কারাদণ্ড। 12 বছর কারাদণ্ড, 4 থেকে 12 বছরের কারাদণ্ড। হ্যাঁ, 4 থেকে 12 বছরের কারাদণ্ড, এটা হলো তার প্রথম। অথবা এর সাথে বা দ্বিগুণ অর্থ জরিমানা, দ্বিগুণ অর্থ দণ্ড। দ্বিগুণ অর্থ মানে সে যত টাকা এই মানি লন্ডারিং এর মাধ্যমে আয় করেছে, তার দ্বিগুণ পরিমাণ অর্থ তার দণ্ড হবে। তাহলে শাস্তি হচ্ছে কারাদণ্ড, 4 থেকে 12 বছরের কারাদণ্ড অথবা দ্বিগুণ অর্থ দণ্ড। এটা হলো 1 নাম্বার তার শাস্তি, 1 নাম্বার শাস্তি। 2 নাম্বার শাস্তি হচ্ছে ক্রোক আদেশ লঙ্ঘনের শাস্তি। ক্রোক আদেশ, ক্রোক আদেশ। ক্রোক হচ্ছে আদালত কর্তৃক তার সম্পত্তি বাজেয়াপ্ত করা। এটা ক্রোক আদেশ লঙ্ঘনের শাস্তি, লঙ্ঘনের শাস্তি। অর্থাৎ ক্রোক আদেশ যদি লঙ্ঘন করে, তার শাস্তি হবে 3 বছর কারাদণ্ড।
বছর কারাদণ্ড, 3 বছর কারাদণ্ড বা 50,000-এর অধিক টাকা জরিমানা। এটা হচ্ছে দ্বিতীয় শাস্তি। তাহলে প্রথম শাস্তি হচ্ছে 4 থেকে 12 বছরের দণ্ড, 4 থেকে 12 বছরের দণ্ড। আর ক্রোক আদেশ লঙ্ঘনের শাস্তি হচ্ছে 3 বছরের কারাদণ্ড। আরেকটা রয়েছে যে তথ্য ফাঁস করার শাস্তি 2 বছর। তথ্য ফাঁস করার শাস্তি 2 বছর। তথ্য ফাঁস করার শাস্তি হচ্ছে 2 বছর। আরেকটা হচ্ছে তদন্ত কাজে, অর্থাৎ যারা তদন্ত করবে মানে তদন্ত কাজে বাধা প্রদান করলে, বা অসহযোগিতা করলে 1 বছর কারাদণ্ড। 1 বছর কারাদণ্ড এটা তার শাস্তি। ওকে, তাহলে আমরা এখানে শাস্তিগুলোকে দেখো একটু নিশ্চিত করি। আমরা প্রথমে ছিল হচ্ছে তার কারাদণ্ড 4 থেকে 12 বছরের কারাদণ্ড। দ্বিতীয় হচ্ছে যে তার দ্বিগুণ অর্থ জরিমানা হতে পারে। আর তারপর হচ্ছে ক্রোক করার যে আদেশ সেটা লঙ্ঘনের শাস্তি হচ্ছে সর্বোচ্চ 3 বছর। 3 বছর। তারপর হচ্ছে তথ্য ফাঁস করার শাস্তি হচ্ছে 2 বছর। আর তদন্ত কাজে বাধা প্রদান বা অসহযোগিতা করলে তার শাস্তি হচ্ছে 1 বছর। এই হচ্ছে আমার মানি লন্ডারিং আইন সম্পর্কে তোমার ব্যাপক তথ্যাবলী। আমাদের অনেক সময় তোমার সিকিউ প্রশ্নে মানি লন্ডারিং আইন থেকে আমাদের প্রশ্ন থেকে থাকে। তাহলে আমরা 5 নম্বর আইন শিখলাম, মানি লন্ডারিং আইন। এবার আমরা চলে যাব আমাদের 6 নম্বর আইন, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন। 6 নম্বরের নামটা শিখি, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন। এবং এই আইনটা কত সালে? অনেক পুরনো আইন, 1947 সালের বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন। এটা এখনো বাংলাদেশে এই আইনটি প্রচলিত, সেই 47 সালের এই আইনটি, বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন। এই আইনে কি রয়েছে? সহজ কথায় এই আইনে রয়েছে হচ্ছে যে আমদানি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের অর্থের সাথে অন্যান্য দেশের অর্থের বিনিময় হার নির্ধারণ করার জন্যই রয়েছে, এবং আমদানি রপ্তানি নিয়ন্ত্রণ করার জন্য এই বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ আইন 1947 ব্যবহার করা হয়। শুধু এতটুকু এখানে শিখলে হবে। এবার 7 নম্বর আইনে আমরা চলে আসি, হস্তান্তরযোগ্য দলিল আইন। 7 নম্বর যেটা শিখবো সেটা হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল আইন। হস্তান্তরযোগ্য দলিল আইন। হস্তান্তরযোগ্য দলিল আইন হচ্ছে 1881, সবচেয়ে পুরনো আইন 1871। তবে চুক্তি আইন সবচেয়ে পুরনো 1872। তারপরেই কিন্তু এটা হস্তান্তরযোগ্য দলিল আইন। আচ্ছা, হস্তান্তরযোগ্য দলিল, যে দলিল সমূহ অবাধে হস্তান্তর করা যায় নির্দিষ্ট মেয়াদের পূর্বে, এবং হস্তান্তর করে অর্থ সংগ্রহ করা যায়, আবার মেয়াদ শেষে পরিশোধ করা যায়। এই দলিলগুলোর কিরকম দলিল? যেমন বিনিময় বিল, বিল অফ এক্সচেঞ্জ, আদেষ্ট প্রাপক, অনুমোদন বলে প্রাপক। অনেকগুলো পক্ষ রয়েছে, এক পক্ষ স্বীকৃতি দেয়, অপর পক্ষ স্বীকৃতি গ্রহণ করে যে দলিলের সাহায্যে, এবং এই দলিলটি মেয়াদ পূর্তির পূর্বে বাট্টায় ক্রয় বিক্রয় বা ভাঙানো যায়, অর্থ সংস্থান করা যায়। এটা হচ্ছে বিনিময় বিল, এটা হস্তান্তরযোগ্য। 2, চেক, হস্তান্তরযোগ্য, নির্দিষ্ট কোনো ব্যক্তির নামে বা পক্ষে চেক লিখে দেয়া যায়। তারপরে হচ্ছে অঙ্গীকারপত্র, অঙ্গীকারপত্র 2জন ব্যক্তির মধ্যে অর্থ পরিশোধের জন্য লিখিত যে অঙ্গীকার করা হয় যে পত্রে, সেটা হচ্ছে অঙ্গীকারপত্রে। এই দলিলগুলোই হচ্ছে হস্তান্তরযোগ্য দলিল, এবং এই দলিলগুলো লেনদেন পরিচালিত হয় 1881 সালে হস্তান্তরযোগ্য দলিল আইন অনুযায়ী। ওকে, তাহলে আমরা এই 7 নম্বর আইনের নামটা শিখলাম। এবার শিখব 8 নাম্বার। 8, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ। সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ 1969। আচ্ছা, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ হচ্ছে SEC, যেটা আমাদের আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণকারী বা আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণকারী যে প্রতিষ্ঠান,
হ্যাঁ, আর্থিক বাজার নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান হচ্ছে তোমার সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ওই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং আর্থিক বাজার নিয়ন্ত্রণের জন্য একটি অধ্যাদেশ রয়েছে 1969 সালে। এই অধ্যাদেশ অনুযায়ী বাংলাদেশের সকল শেয়ার বাজার আর মূলধন বাজারগুলো গঠিত ও পরিচালিত হয়ে থাকে। শেয়ার ইস্যু কিভাবে করা হবে, মূলধন কি পরিমাণ হবে, সেটা এই আইন দ্বারা পরিচালিত হয়। তারপরে আমরা চলে আসি আমাদের 9 নাম্বার যে আইনটা রয়েছে, এই 9 নাম্বার আইন, সেটা হচ্ছে বীমা আইন। বীমা আইন 2010। আচ্ছা, বীমা আইন যেটা, সেটা কি? এটা আমাদের শেষ অংশ। বীমা আইনটা দিয়ে আজকে আমরা আমাদের ক্লাসটি শেষ করব। বীমা আইন 2010। প্রথমেই আমার জানা প্রয়োজন যে বীমা কি। বীমা, ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স, বীমা কি? বীমা হচ্ছে দুইটি পক্ষের মধ্যে এমন এক ধরনের চুক্তি, যেই চুক্তি অনুযায়ী এক পক্ষ নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ সেলামি হিসাবে প্রদান করবে, তার বিনিময়ে অপর পক্ষ নির্দিষ্ট কারণের বিপরীতে ক্ষতিপূরণ প্রদান করবে। এই মর্মে লিখিত চুক্তিকে বলা হয় বীমা। তাহলে বোঝা গেছে বীমার মধ্যে দুইটি পক্ষ থাকবে। এক পক্ষের নাম হচ্ছে বীমাকারী, বীমাকারী। আরেক পক্ষের নাম হচ্ছে বীমা গ্রহীতা। বীমাকারী, আরেকটা হচ্ছে বীমা গ্রহীতা। বীমাকারী হচ্ছে বীমা কোম্পানি। এক কথায় বীমাকারী হচ্ছে বীমা কোম্পানি, যে বীমা করায়। বীমা গ্রহীতা হচ্ছে কি? গ্রাহক, যার উপর বীমা করা হয় বা যে করে। তাহলে যে করায় সে বীমাকারী, যে করে সে বীমা গ্রহীতা। এই দুই পক্ষের মধ্যে কি? একটি চুক্তি, লিখিত চুক্তি। চুক্তিটা কিরকম? এই চুক্তি হচ্ছে বীমা গ্রহীতা কি করবে? প্রিমিয়াম দিবে বীমাকারীকে, প্রিমিয়াম, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ। বীমা গ্রহীতা প্রিমিয়াম দিবে বীমাকারীকে, এবং বীমাকারী কি দিবে? তাকে ক্ষতিপূরণ দিবে। ক্ষতিপূরণ। তাহলে দুইটা শব্দ আমরা আবার পাইলাম, একটা হচ্ছে প্রিমিয়াম, আরেকটি হচ্ছে ক্ষতিপূরণ। তাহলে এখন আমরা সংজ্ঞাটা বানাই নিজেরা, খুব সহজে শিখে ফেলছো। দেখো কয়েকটি শব্দের সাহায্যে 4টা শব্দ বলছি। বীমাকারী, বীমা গ্রহীতা, ক্ষতিপূরণ, প্রিমিয়াম বা সেলামি। প্রিমিয়াম ইংরেজি শব্দ, বাংলায় হচ্ছে সেলামি। তাহলে এখন আমি সংজ্ঞা বানাই। বীমা হচ্ছে এমন এক ধরনের চুক্তি যেখানে এক পক্ষ অর্থাৎ বীমা গ্রহীতা একটি নির্দিষ্ট সময় পর পর প্রিমিয়াম বীমাকারীকে প্রদান করে, তার বিপরীতে বীমাকারী ওই নির্দিষ্ট কারণের বিপরীতে ক্ষতি হলে ক্ষতিপূরণ প্রদান করবে। এই মর্মে যে চুক্তি হয় তাকে বলা হয় বীমা। তাহলে বীমা হচ্ছে একটি লিখিত চুক্তি। কাদের মধ্যে? দুইটি পক্ষের মধ্যে। দুই পক্ষ কারা? বীমাকারী, বীমা গ্রহীতা। বীমাকারীকে যে বীমা করায়, বীমা গ্রহীতাকে যার উপর বীমা করা হয়। বীমা গ্রহীতা কি দেয় বীমাকারীকে? বীমা সেলামি দেয় বা প্রিমিয়াম দেয়। তাহলে বীমাকারী কি করে? ক্ষতিপূরণ প্রদান করে বীমা গ্রহীতাকে। এই হচ্ছে বীমা। এখন এই যে তাদের মধ্যে যে কার্যক্রম, ক্ষতিপূরণ প্রদান করবে, কত টাকা প্রিমিয়াম দিবে, এই যে তাদের বা পরবর্তীতে ক্ষতি হলে যদি প্রিমিয়াম না দেয় তখন কি অবস্থা হবে, এই জাতীয় সমস্ত কার্যক্রমগুলো পরিচালনার জন্য যে আইন তৈরি হয়েছে সেটাই হচ্ছে তোমার বীমা আইন 2010। এই বীমার মধ্যে বিভিন্ন ধরনের বীমা রয়েছে, যেমন জীবন বীমা, নৌ বীমা, অগ্নি বীমা। জীবন বীমা হচ্ছে যে মানুষের কোন জীবন বা অঙ্গের জন্য, অঙ্গহানির জন্য বা একটা নির্দিষ্ট সময়ে জীবনের জন্য যে বীমা করা হচ্ছে এবং ওই বীমার বিপরীতে যে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে, এটা জীবন বীমা। অপরদিকে বীমার বিষয়বস্তু যদি অগ্নি প্রতিরোধ বা অগ্নিকাণ্ডের ক্ষতি সম্পর্কিত হয় সেটা হচ্ছে অগ্নি বীমা। আবার বীমার বিষয়বস্তু যদি নৌ সংক্রান্ত বা জাহাজ সংক্রান্ত বা মাস্তুল অথবা শুল্ক সংক্রান্ত হয় তখন সেটা হচ্ছে নৌ বীমা। এছাড়া আরও অনেক বীমা রয়েছে, যেমন গোষ্ঠী বীমা, গ্রুপ বীমা, চৌর্য বীমা, তারপরে গবাদি পশু বীমা, মোটরযান বীমা, এই জাতীয় অনেক বীমা রয়েছে। এই সমস্ত বিষয়গুলোকে পরিচালিত নিয়ন্ত্রিত হয় বাংলাদেশে এই বীমা আইন 2010-এর মাধ্যমে। এই বীমা বিভিন্ন ধরনের সরকারিও বীমা প্রতিষ্ঠান রয়েছে, বেসরকারি বীমা প্রতিষ্ঠান রয়েছে, এবং এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপকভাবে ভূমিকা রেখে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আমাদের সেকেন্ড যে চ্যাপ্টার ছিল, থিওরির যে অংশটা, সেটা আমরা শেষ করলাম। চ্যাপ্টারটির নাম কি ছিল? আর্থিক বাজারের আইনগত দিক। এবং এই চ্যাপ্টারে বলছিলাম দুইটা পার্ট। এক পার্ট হচ্ছে
আর্থিক বাজারের কার্যক্রমগুলো, আরেক পার্ট হচ্ছে আইনগত দিক। লাস্ট ক্লাস বা গত ক্লাসে করেছিলাম আমরা আর্থিক বাজার সম্পর্কে ব্যাপক ধারণা নিয়েছিলাম। আজকে আমরা করলাম আইনগত দিক, মানে কি কি আইন রয়েছে সেই আইনগুলো সম্পর্কে জানলাম। কিন্তু শিক্ষার্থী বন্ধু, আগামী ক্লাস থেকে আমরা শুরু করব তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য। সেই ক্লাসে তোমরা সবাই খাতা কলম নিয়ে বসবে এবং প্রথম ক্লাসটা মনে রাখবা, খুব গুরুত্বপূর্ণ। প্রথম ক্লাসে টোটাল কনসেপ্ট দিয়ে দিব, টোটাল সূত্র লিখিয়ে দিব এবং তারপর ধারাবাহিকভাবে সেই সূত্রের আলোকে কিভাবে অঙ্কগুলো করতে হয় তা আমরা শিখব। অতএব তোমরা পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুতি নাও। আগামী বৃহস্পতিবারে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। আসসালামু আলাইকুম।